যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায়, তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন। কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নাই। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবেই তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই বিডিআর হত্যাকাণ্ড যেটি সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আরোহণের প্রায় সাথে সাথেই, এটি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কিন্তু যে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কীভাবে এটি সংগঠিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, এ সম্পর্কে সব কিছু এখনও ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এ সম্পর্কে আমরা বিগত 28শে আগস্ট তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি, যেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের নূতনভাবে বিচার করে, তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা, কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্যে লিখিতভাবে আমাদের বিএনপি পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরও দুজন সদস্য সেখানে ছিলেন, এখানে উপস্থিত জনাব সালাউদ্দিন এবং জনাব আমির খসরু। এই তিনজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা একটি স্মারকলিপি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার, পুনঃতদন্ত এবং নূতনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। 57 জন সামরিক কর্মকর্তা, যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন, এবং 11 জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কার্নেজে। এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ সহ এই মেধাবী কর্মকর্তাবৃন্দ এবং 17 জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকেই 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সরকার গঠনের শুরুতেই দেশপ্রেমিক সেনা এর প্রধান কারণ কী ছিল? আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমেদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের
নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এবং হত্যাকাণ্ড যখন শুরু হয়, বিডিআর প্রধান জেনারেল শাকিল, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন। তারা কেউই কর্ণপাত করেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত। সামরিক বাহিনীর নিয়ম হলো যে কোনো অফিসার বা সামরিক বাহিনীর কোনো সদস্য যদি শোনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে, তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্যে সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকমপ্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি।